সুনাগরিক হন, ট্রাফিক আইন মেনে চলুন। দ্য ট্রাফিক সিগন্যাল। যানবাহন চালক, মালিক, যাত্রী অথবা পথচারী সবার সচেতনতাই দ্য ট্রাফিক সিগন্যালের একান্ত কাম্য। আমাদের একটু অসচেতনতায়, একটু অসাবধানতায় যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যে দুর্ঘটনায় ধ্বংস হয়ে যেতে পারে সাজানো গোছানো একটি পরিবার ও তাদের স্বপ্নগুলো। হয়তোবা সেই স্বপ্নের হাত ধরে এগিয়ে যেতে পারত সেই পরিবার ও একটি জাতি। একটু অসচেতনতার কারণেই যদি ঝরে যায় একটি প্রাণ, তবে আর কেন অসচেতনতা, কেন আমাদের আইনের প্রতি অবহেলা? মনে রাখি, আমার আপনার ভুলে একটি প্রাণ চলে যাওয়া শুধুই একটি প্রাণ যাওয়া নয়, তা একটি পরিবারের ধ্বংস, একটি সমাজ তথা দেশের ধ্বংস। গত ডিসেম্বরের 3 তারিখে মঙ্গলবার সময় অনুমান 9 ঘটিকার সময় রামপুরা থানাধীন ফয়েজি হাসপাতালের সামনে ইনসেপ্টা গ্রুপের এক কর্মকর্তা ফজলুল হক, সে তার নিজস্ব মোটর বাইকে করে অফিসে যাচ্ছিলেন। ফজলু এমন একটা লোক, আমি 12 বছর যাবৎ তাকে দেখছি, কখনোই তাকে হেলমেট ছাড়া আমি গাড়ি চালাতে দেখি নাই। আমার তো অনেক কলিগ আছেন, কিন্তু তার মতো এত সিনসিয়ার, অনেস্ট এবং নিয়মকানুন মানা খুবই কম আছে আমি দেখেছি আমার লাইফে। কারণ কোনো সময় জোরে মোটরসাইকেল চালাতেন না এবং নিয়মকানুন মেনে উনি চলতেন। শুধু তাই নয়, ওনার কর্মজীবনে প্রতিটা ক্ষেত্রে উনি খুবই সিনসিয়ার, ডেডিকেটেড এবং অনেস্ট ছিলেন। ফজলু সবসময় নিয়ম মেনে হেলমেট মাথায় দিয়ে খুব আস্তে আস্তে কন্ট্রোল স্পিডে গাড়ি চালাতো। লেফট রাইট সব চিন্তা করে সিগন্যাল মেনে সে চলতো, যে সে কখনো নিয়ম ভঙ্গ করেনি। বাড়িতে যখন আসতেন আমাদের সাথে অত্যন্ত খোলামেলাভাবে আলাপ করতেন। আমি ছোট সময় থেকেই তাকে চিনি, অত্যন্ত ভালো লোক ছিল। উনি খুব শান্তিপ্রিয় লোক ছিল এবং অত্যন্ত ভদ্রলোক ছিল। উনি হাসি মুখ ছাড়া কারোর সাথে কথা বলেনি। তাকে আমরা সবাই ভালোবাসতাম। সে সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল ও তার জীবনে আইনের বাইরে কোনো চলাফেরা করেনি এবং গাড়ি কোনো ক্রমেই যাতে 40-এর উপর স্পিড না নেই এই সাজেশনটা উনি সবসময় দিতেন, যে গাড়ি খুব সাবধানতা অবলম্বন করে চালানোর জন্য। কার প্রতি মানুষের এমন প্রশংসা? কে সেই মানুষটি যিনি সর্বদাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, মেনে চলেন ট্রাফিক আইনসহ দেশের সকল বিধিবিধান? শুধু নিজেই মেনেই ক্ষান্ত নন, বরং অন্যকেও ট্রাফিক আইন মানতে উৎসাহ দিতেন। সমাজের প্রতিটি মানুষ তাকে ভালোবাসেন। তিনি কে? এখন যে আব্বা এবং বড় ভাইয়ের যে কিয়া, সেই ইয়াটা এখন বুঝতে পারতেছি। সবাই দেখাশোনা করে গেছে, আমার বাড়িতেও গেছে, কথাবার্তা বলছি। আমাদের এই ফ্যামিলির পথ প্রদর্শক উনি, আমাদের এই ফ্যামিলি পরিচালনা করতেন। সবার চোখেই অশ্রু ঝরছে, ভালোবাসায়, আবেগে সবাই কান্নায় ভেঙে পড়েছে। কেন? কি দুঃখ তাদের? এই গল্পে কি এমন ঘটনা রয়েছে যা সবাইকে কাঁদাচ্ছে? ফজলু ভাই সবসময় আমাকে একটা কথা বলতেন, রফিক, রামপুরা ব্রিজ থেকে ওই মেরাদিয়া পর্যন্ত লেগুনা গাড়িগুলি এত বেপরোয়াভাবে চলে যা দেখলে ভয় লাগে। তুই যখন আসবি, মোটরসাইকেল নিয়ে আসবি, যেন একটু সাবধানের সহিত তুই আসবি, ওরা যেন কোনো সময় ক্ষতি করতে না পারে। দর্শক, এই বাড়িটি বাংলার আর 10টি বাড়ির মতোই শান্তিপূর্ণ একটি বাড়ি ছিল। গত 3 ডিসেম্বর 2013 তারিখে কি ঘটেছিল আসলে? মঙ্গলবার 3 তারিখ আমরা হুন্ডায় করে ওই দিনে ওই সময় আসার সময় আসা আস্তে আস্তে এই ন্যাশনাল আইডিয়াল স্কুলের সামনে আসলে 2টা লেগুনা পারাপারি করে আসতেছিল। ন্যাশনাল আইডিয়ালের সামনে আসলে হঠাৎ করে ওটা ওভারটেক করলে পরে আমাদের হুন্ডা ছিল সাইড দিয়েই, হঠাৎ করেই উনি কি কোন ড্রাইভার যে জানি না, বাচ্চা হয়তো না, কোন ড্রাইভার যিনি জানি না, এই যে আসতেছে যে গাড়িগুলো, এটা ঠিক পিছনে হঠাৎ করে ওভারটেকটা করছি। একবার সরাসরি মুখোমুখি হলে পরে শুধু জানি কচ্চৎ করে একটা শব্দ হলো, যা বিদঘোষ শব্দ। কত দূরে পড়ছে জানি না, ওইটা দেখি ফজলুল হক সাহেব চিত হয়ে পড়ে আসছেন, রক্তে বন্যা বয়ে যাচ্ছে। যদি কোনো আহত ব্যক্তি থাকে তাকে নিকটস্থ হসপিটালে নেওয়ার ক্ষেত্রে
সহযোগিতা করুন এবং দোষী ব্যক্তি অথবা চালক বা যিনি দোষী থাকুন তাকে আইনের কাছে সোপর্দ করুন। বড় একটা আওয়াজ শুনে আমরা বের হয়ে আসে দেখি হুন্ডা এবং লেগুনার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হুন্ডাটা একবারে সাইডে ছিল, লেগুনাটা দুইটা গাড়ি ওভারটেক করতে গিয়া সামনাসামনি হয়েছে, ধাক্কা লাগছে। ধাক্কার পরে লোকটা ওই সাইডে পড়ে গেছে ধাক্কা খাইয়া, আর হুন্ডাটা এখানে পড়েছিল। পড়ে থাকার পরে আমরা এখান থেকে হুন্ডাটা পরে সাইডে নিয়ে গেছি। এইরকম যদি কোনো রকমের কখনো দুর্ঘটনা ঘটে অবশ্যই আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য এবং পুলিশকে সেক্ষেত্রে সহায়তা করার জন্য, সংবাদ প্রদানের জন্য পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবেন। ইতিমধ্যে একটা পুলিশের টহল গাড়ি ছিল, ওই টহল গাড়িটা যাইতেছিল, পরে টহল গাড়িটা আমরা ঠেকাইয়া তাদেরকে বলছি যে এইভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো লেগুনাতে ছিল ছোট্ট একটা পিচ্চি ড্রাইভার, জানতে পারছি পরে। তো ওই ড্রাইভারটা আমার মনে হয় কোনো লাইসেন্সদারি না, সে ড্রাইভারও না। এই ধরনের অবৈধ ড্রাইভার যাতে ভবিষ্যতে গাড়ি না চালায়, এটা প্রশাসন এবং সরকারের দেখনীয় বিষয়। একমাত্র লাইসেন্স প্রদানকারী সংস্থা হচ্ছে বিআরটিএ, এবং বিআরটিএর কাছ থেকে সঠিক লাইসেন্স গ্রহণ করে লাইসেন্স চালাবেন, এটাই স্বাভাবিক। কেউ ফেক লাইসেন্স দিয়ে গাড়ি চালালে তাকে তো আইনে সোপর্দ করার সুযোগ আছে, এবং আমরা সেটা কিন্তু নিয়মিতভাবেই করি। লেগুনাটার লাস্ট নাম্বার ছিল 921, 14 সিরিয়ালের 0921 গাড়িটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং প্রথমে স্থানীয় লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। সেই রক্ত মাখা হেলমেট, আমি কি বলবো আর, আমি আর এটার ভাষা খুঁজে পাচ্ছি না। আমার বন্ধু আজ সেই মৃত্যুর পরপারে আমি তার হেলমেট হাতে নিয়ে আসছি। আল্লাহ জানি তাকে বেচতে করেন। রাস্তায় বের হলে যে মানুষটি আইন মেনে মোটর বাইক চালাতেন, নির্ধারিত গতির উপরে কখনোই বাইক চালাতেন না, হেলমেট ছাড়া বাইকে বসতেন না, সেই মানুষটি যদি অন্য কারো ভুলে, অন্য কারো ইচ্ছা প্রণোদিত অসাবধানতায় সড়কের মাঝে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন, সেই অপরাধীর জন্য কি কোনো শাস্তির বিধান নেই? একদমই বসতাম আমরা দুজন। তা আপনার এই ঘটনাটা শোনার পরে যেটা আমি বুঝতে পারছি বা জানতে পারছি, লেগুনার যে চালক তার তাড়াহুড়ার কারণে সে তাড়াতাড়ি প্যাসেঞ্জার আনবে, এই জন্য সে আরেকটা লেগুনাকে ওভারটেক করে যাওয়ার সময় আমাদের একজন সহকর্মীকে আমাদের হারাইতে হয়েছে। সরাসরি আঘাত করার জন্য সে মারা গেছে। যেহেতু উনি ওনার রাইট সাইডে ছিল, অন্য একটা দিক থেকে এসে উল্টো পথেই একটা লেগুনা অ্যাক্সিডেন্ট করিয়েছে। সেই একমাত্র আসামি এবং তার বিচার আমরা জোরালো কণ্ঠে চাচ্ছি। সে অ্যাক্সিডেন্ট করতে পারে এরকমের কখনো ছিল না। কিছু অদক্ষ আছে বা লাইসেন্স ছাড়াও দেশে গাড়ি চালায়, এদের কারণে এই হত্যাকাণ্ডটা হয়। তারা মেইন ড্রাইভার না। এটার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে নেক্সট টাইমে আর এরকম ঘটনা না ঘটে। এই ধরনের ব্যক্তি যাতে গাড়ি না চালাতে পারে, শহরে রাস্তা না উঠতে পারে, আমাদের সচেতন আমাদের প্রশাসন এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যদি সতর্ক থেকে যদি এর নিয়ন্ত্রণ করে, অবশ্যই এই ধরনের অকাল মৃত্যুকে আমরা প্রতিহত কিংবা বন্ধ করতে পারব। সব দুর্ঘটনা শুধুই কি দুর্ঘটনা? দুর্ঘটনার দোহাই দিয়ে আমরা এই দায় মুক্ত হতে পারি না। অন্যের ভুলে আইন মেনে চলা মানুষটি আজ আমাদের মাঝে নেই, আর ফিরবেন না কোনো দিন। আজ জনমুখে দাবি উঠেছে, এটা শুধুমাত্র দুর্ঘটনা নয়। আমার ভাইয়ের মতো এমন হাজারো হাজারো ভাই, হাজারো হাজারো বাবা, হাজারো হাজারো ছেলে যে এরকম মা শূন্য, বাবা শূন্য হয়ে গেছে। বাংলাদেশ সরকারের প্রতি আমাদের একটা দাবি থাকবে, ওনাদেরকে এমনভাবে বিচার করুক যেন আর কোনো মায়ের বুক খালি করে না করে। এদের বিচার হোক যেন অন্য কোনো ড্রাইভার যাতে গাড়িতে বসার আগে ওদের সাবধানতা, লাইসেন্স সব কিছু কাগজপাতি ঠিক আছে কিনা এবং ভালোভাবে গাড়ি চালাতে পারবে কিনা সেই চিন্তা করে যেন গাড়িতে ওঠে। এই অকাল মৃত্যুর কারণে অনেক ফ্যামিলি, অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। আমরা আশা করব সরকার যেন নতুনভাবে অন্তত এসব চিন্তাভাবনা করতে শুরু করেন, যে আগামী দিনে এই ধরনের ইচ্ছাকৃত অথবা বেপরোয়া গাড়ি চালানোর কারণে যে মৃত্যু সংঘটিত হয় তাকে হত্যা হিসাবে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। আমাদের প্রাথমিক তদন্তে জানা যায় ড্রাইভারের নাম মনসুর, সে রেগুলার ড্রাইভার না, অর্থাৎ নিয়োগপ্রাপ্ত কোনো ড্রাইভার না, ভ্রাম্যমাণ ড্রাইভার। তো যেহেতু গাড়ি আটক আছে, গাড়ির মালিকের সাথে আমরা কথা বলেছি,
আমরা আশাবাদ যে ড্রাইভার খুব শীঘ্রই গ্রেপ্তার হবে। এবং আমি বিশ্বাস করি এটা যদি হয়, এই প্রক্রিয়া যদি চালু হয় এবং শুরু হয়, তাহলে ভবিষ্যতে যেই গাড়ি চালক না কেন সে অন্তত সতর্ক থাকবে যে আমি অন্তত কাউকে অন্যায়ভাবে অথবা ভুল পথে গাড়ি চালিয়ে কাউকে হত্যা করব না, এবং আমি যদি এই কাজটা করি তাহলে আমাকেও ওই একইভাবে পরিণতি বরণ করতে হবে। সবাই আশা করছেন যে কোনো সড়ক দুর্ঘটনায় তার পূর্ণ তদন্ত শেষে যদি জানা যায় উক্ত বাহনের চালকের লাইসেন্স অবৈধ অথবা ট্রাফিক আইন ভঙ্গ করে ভুল পথে একটি নিয়ম মেনে চলা মানুষের প্রাণহানি ঘটিয়েছে, তবে ওই চালকের ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে যে কোনো চালক গাড়ি চালানোর সময় এইভাবে গাড়ি চালান, আমি যদি ট্রাফিক আইন না মেনে চলে আমার নিজের খামখেয়ালিপনায় বা আমার অসচেতনতায় অন্যের জীবন কেড়ে নেই, তবে আইন আমার জীবন কেড়ে নেবে। আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই করতে হবে, মেনে চলতে হবে। এই জন্যে আমি সবাইকে আমার তরফ থেকে যেখানেই যান, যেখানে রাস্তাঘাটে চলার জন্য সাবধানে চলার জন্য আমি আমার উপস্থিত দেব। আমি শুধু আমার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবকে সেই কথাটা বলি না, আমি আমার ছেলেকে নিয়েও প্রতিদিন ইভিনিংয়ে যখন হাঁটতে যাই তখন বাম দিক দিয়ে হাঁটি, এবং তাকে আমি বলি কেন তুমি বাম দিক দিয়ে হাঁটবে, কেন তুমি ডান দিক দিয়ে হাঁটবে না, কেন তুমি জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবে, এটা নিজের নিরাপত্তার জন্য এবং রাষ্ট্রের এবং আমাদের ট্রাফিক আইনগুলি মানার জন্য এটা সবার করা উচিত। প্রথমে তো শিক্ষা শুরু হয় পরিবারে, সেক্ষেত্রে আমি বলবো যে খুব ন্যূনতম যে সমস্ত ট্রাফিক জ্ঞান দরকার সেটা পরিবারেই শেখানো সম্ভব। এরপরে এই আইন বা এই বিষয়ে একটু ডিটেল জানার জন্য আমার মনে হয় যে মাধ্যমিক স্তর থেকে পাঠ্য বইয়ে এই বিষয়ে আলোকপাত করতে পারেন। সেক্ষেত্রে যারা এই স্তরের ছাত্রছাত্রী আছেন, শিক্ষার্থী আছেন, তারা উপকৃত হবেন। এই প্রাইমারি স্কুলে যখন আমরা বাচ্চাগুলাই 6 বছর বয়সে ভর্তি করি, তখন যদি অতিরিক্ত একটা ক্লাস করা হয় এই যে ট্রাফিক আইনের জন্য, যে আমাদের শিক্ষকরা যদি এই জিনিসটা বুঝায়, যাতে আমরা ভবিষ্যতে আমরা ডাঙ্গুরে ট্রাফিক আইন মান্য চলতে পারি এবং কীভাবে চলে আমরা সতর্ক থাকতে পারবো, বাঁচিয়ে থাকতে পারবো, এই অন্তপক্ষে আমাদের এই শিশু বয়সের থেকে যেন এই জিনিসটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। আমাদের ফজলু ভাই আর নেই আমাদের মাঝে, নেই তার সহকর্মীদের সাথেও। চেয়ারটা এমনই পড়ে আছে আগের মতোই। এই চেয়ারটা কি আজ ভারমুক্ত? কম্পিউটারটাও রয়েছে আগের জায়গাতেই, শুধু নেই সেই মানুষটি। চশমাটি পড়ে আছে টেবিলে, কে তা আজ চোখে পড়বে। টেলিফোনেও আর ফোন আসবে না তার জন্য, এখন এগুলো শুধুই স্মৃতি। আমাদের একটা বিরাট ক্ষতি হয়ে গেছে, কারণ তার মতো একজন দক্ষ, এবং শুধু দক্ষই নয়, তার মতো নিয়মানুবর্তী, একনিষ্ঠ, সদাহাস্য, এরকম লোক পাওয়া সত্যি কঠিন। তার ক্ষতিটা পূরণ হওয়াটা খুবই কঠিন। যে চলে যায় সেই শুধু তার ভাগ্য নিয়ে চলে যায়, এর কোনো রিপ্লেসমেন্ট আসলেই করা সম্ভব না। গ্রামের মানুষ তার জন্য আসলে খুবই কষ্ট পেয়েছে যে তার এই অকাল মৃত্যু। আজকে তারে হারায় আমরা খুব সুখাত, আমরা সবসময় তার কথা মনে মেজে পড়ে। সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে আমি খুব মর্মাহত। এরকম ওভারটেক করে গাড়ি ধরা, এটার বিচার চাই।